1975 সালে যখন শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরানো হয় তখন রাষ্ট্র ক্ষমতার জন্য সামরিক বাহিনীর একাধিক গ্রুপ প্রতি বিপ্লবের পরিকল্পনা করে এবং চরম অস্থিতিশীল সেই সময়ে ক্ষমতাকে কেন্দ্র করে জাতীয় চারনেতা এবং কিছু উচ্চপদের সামরিক কর্মকর্তাকেও আমরা হারিয়ে ফেলি। আর এমনই এক বিপ্লব প্রতি বিপ্লবের মহাক্ষণে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জিয়াউর রহমান। তিনি এক্স্যাক্টলি কিভাবে ক্ষমতার কেন্দ্রে আসলেন সেইটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমি আগেই বানিয়েছি, আপনারা দেখে নিন। তো বিপ্লবের একদম শুরুর দিকে কিংবা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক অভিলাষ প্রত্যক্ষ করা যায়নি, কিন্তু সেনাবাহিনীর মধ্যে তার নেতৃত্ব গুণ, বীরত্ব এবং দক্ষতার বেশ সুনাম ছিল এবং এই সুনাম এবং নেতৃত্ব গুণই পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত জিয়াকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে। 1972 থেকে 75 সময়টাতে যেই বাংলাদেশ নানান সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছিল, সেই বাংলাদেশ জিয়ার কারিশমায় এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করে। স্বজনপ্রীতি, মুদ্রাস্ফীতি, বাজারের সিন্ডিকেটের কারণে মানুষ যখন নিঃশ্বাস নিতে পারছিল না, সেই সমস্যাগুলো সমাধান করতে জিয়ার সময় নিয়েছিলেন মাত্র 20 দিনের মতো। সত্যি কথা হচ্ছে, রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতি না করেন তবে তার অধস্তনরাও কিন্তু পুকুর চুরি লেভেলের দুর্নীতি করতে একটু ভয় পাবে। জিয়ার বেলাতেও এমনটাই হয়েছিল। জিয়া যে একজন সৎ এবং দেশপ্রেমিক শাসক ছিলেন তার নানান জনের নানান লেখায় কিন্তু ফুটে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ তার সময়ে তার প্রতিদ্বন্দ্বী সবাইকে নানান জালে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু কখনো জেনারেল জিয়ার বিপক্ষে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। জিয়ার মৃত্যুর পরেও দেখা গেছে যে জিয়া পরিবারের নামে কোনো অর্থ সম্পদ নাই। আর এরকমই একটা মানসিকতা নিয়ে জিয়া দেশের হাল ধরেছিলেন এবং দেশের প্রতিটি সেক্টরেই নতুনত্বের ছোঁয়া দিয়ে গিয়েছেন এবং আজকের বাংলাদেশে একটা ভিত্তি তিনি প্রস্তুত করে গিয়েছিলেন। মানে ঠিক স্বাধীনতার পরে মানুষ যে প্রত্যাশাগুলো শেখ মুজিবের উপর রেখেছিল, সেই প্রত্যাশাগুলো শেখ মুজিব পূরণ করতে না পারলেও সামরিক বাহিনী থেকে উঠে আসা একজন অফিসার জেনারেল জিয়া সেটা করে দেখিয়েছিলেন। একেবারে নানান সংকটে জর্জরিত ভঙ্গুর একটা দেশকে লাইনে এনেছিলেন জেনারেল জিয়া। আপনার কাছে মনে হতে পারে একটু বাড়িয়ে বলছি কিনা, না, এসব বোঝার জন্য প্রমাণের দরকার নেই, আপনি জাস্ট কয়েকটা ঘটনা একটু খেয়াল করেন। প্রথমত, জিয়ার মৃত্যুর পর তার জানা যায় সেই সময় ঢাকায় প্রায় 20 লাখ মানুষের সমাগম হয়েছিল। এই একটা জিনিস অনেক কিছুই কিন্তু প্রমাণ করে। দ্বিতীয়ত, জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তার কিছুদিনের মধ্যেই বিএনপির ক্ষমতার অবসান ঘটে যায়, কিন্তু মানুষের মনে জিয়ার শাসনামল এভাবেই দাগ কেটেছিল যে প্রায় 10 বছর পর সুষ্ঠু নির্বাচনে মানুষ আবার সেই বিএনপিকেই ভোট দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, জেনারেল জিয়াকে নিয়ে এত কথা কেন বললাম? কারণ জেনারেল জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন তখন যেমন দেশে এরকম নানা রকম সংকট ছিল, নানান দিক থেকে চ্যালেঞ্জ এসে ভর করছিল, সেটা জিয়া তার নেতৃত্বগুলো উতরে গিয়েছেন এবং একটা দল গঠন করে গিয়েছিলেন। আজ প্রায় 50 বছর পর আবারও দেশে নানামুখী সংকট এবং এই সংকটের মধ্যে আবারও রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার হাতে। জিয়া যেমন সব সামলেছিলেন এবং জনপ্রিয়তার তুঙ্গ অবস্থান করছিলেন, মানুষের ভালোবাসা নিয়েছিলেন, একই রকম ভাবে যদি তারেক জিয়ার উপর রাষ্ট্র ক্ষমতা যায় তবে তিনি কি তার বাবার মতো সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন? অতীত এবং তার চরিত্র আসলে কি বলে, বর্তমান বিএনপি আসলে করছেটা কি, চলুন এই ব্যাপারগুলো একটু দেখে আসি। দেখেন, একটা গণতান্ত্রিক দেশের ভাগ্য অনেকাংশে সে দেশের রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলো যদি সৎ এবং দেশপ্রেমিক হয় তবে সেই দেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত। সেই সাথে এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় দেশের জনগণ, তাদের রাজনৈতিক সচেতনতা এবং বিশ্বাস। দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ একটা রাজনৈতিক লুপের মধ্যে আটকা পড়ে আছে। এখানে তারা হাতে গোনা 2 থেকে 3টা দলের বাইরে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় কাউকে ভাবতে পারে না। মনে করেন কোনো এলাকায় কেউ খুব ভালো মানুষ, হঠাৎ করে সে নির্বাচন করতে চাইলো, কিন্তু মানুষ চিন্তা করবে এইভাবে যে এই লোকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, ওর বাবা কি রাজনীতি করেছে, ওর বাপ চাচা কেউ কি এমপি ছিল, যদি না থাকে তাহলেও সামলাতে পারবে না। এক্ষেত্রে ঐতিহ্যগতভাবে যারা আগে থেকে রাজনীতি করে আসছে তাদের ভেতর থেকে কাউকে না কাউকে তারা বাছাই করবে, সে যত খারাপই হোক। মানে ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের বাইরের কেউ রাজনীতি করতে পারে, এমপি হতে পারে, এই বিশ্বাস আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে এখনো ওইভাবে জন্ম নেয় নাই। এখনো মানুষের বিশ্বাস তাদের জন্মই হয়েছে ওই ঐতিহ্যগত রাজনৈতিক ফ্যামিলির কারো পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য। আর এই কারণেই স্বাধীনতার 50 বছর হয়ে গেলেও এখানে প্রধান 2টা রাজনৈতিক দলের বাইরে অন্য কোনো দল এখনো দাঁড়াতে পারেনি। মানুষ মনে করে যে ভালো করলেও ওই 2 দল, খারাপ করলেও ওই 2 দলই, তাই মানুষ একবার এদের ভোট দেয় তো আরেকবার ওই দলকে ভোট দেয়। এই চরিত্র বর্তমান বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের মধ্যে এখনো আছে, যে কারণে আমরা ধরেই নিচ্ছি যে এতদিন যেহেতু যে কোনো মূল্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই এখন বিএনপি ক্ষমতায় আসবে। মানে অনেকটা বাইনারি সংখ্যার মতো, হয় 0 না হয় 1।
শুধু জনগণ না, এই জিনিসটা বিএনপির নেতাকর্মীরাও বিশ্বাস করে নিয়েছে এবং তারা মনে প্রাণে ভেবে নিয়েছেন যে ক্ষমতায় তারাই আসছেন। আর এইটা ভেবে আওয়ামী লীগের পতনের কয়েকদিনের মধ্যেই যেসব বাজার, স্টেশন, আড়ত, প্রতিষ্ঠান ঠিকাদারি আওয়ামী লীগের দখলে ছিল সেগুলো সব বিএনপি লোকজন দখল করে নিয়েছে। জায়গায় জায়গায় চাঁদাবাজির অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীদের বিপক্ষে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এসব জায়গায় এতদিন যেখানে আওয়ামী পন্থীদের দাপট ছিল তা রাতারাতি বিএনপির দাপটের নিচে চলে গেছে। মানে নেতাকর্মীরা এমনভাবে ব্যাপারগুলোকে নিয়েছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে তো আর জনগণকে খুশি করার কিছু নাই, কারণ আওয়ামী লীগের পতন হয়েছে মানেই অটোমেটিকলি এখন বিএনপি আসবে। আর এই কারণে অপেনে অপরাধ করতেও তারা পিছপা হচ্ছে না এবং আশ্চর্যজনকভাবে মানুষও এইটাকে স্বাভাবিকই মনে করছে। মানে বাংলাদেশের মানুষের ভাগ্যটা এতটাই খারাপ যে তারা ধরেই নিয়েছে যে শাসন ক্ষমতায় থাকা দল এবং দলের মানুষ তাদের সাথে প্রভুগিরি দেখাবেই। কেউ হয়তো কম দেখাবে, কেউ একটু বেশি দেখাবে। এই জন্য ক্ষমতায় যাওয়ার আগেই যে বিএনপি নেতাকর্মীরা জায়গায় জায়গায় বেআইনি কাজ করছে এইটাকে সাধারণ মানুষ স্বাভাবিক ভাবতে শুরু করেছে। এমনও দেখা গেছে যে একটা বাজারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিএনপির দুই গ্রুপের মধ্যেই ঝামেলা শুরু হয়ে গেছে। আগে যেমন এলাকায় আওয়ামী লীগের সমাবেশ থাকলে মানুষকে বাধ্য হয়ে যাওয়া লাগতো, এখন মানুষ ভাবতেছে যেহেতু আবার বিএনপি ক্ষমতায় আসবে তাই এখন বিএনপি প্রোগ্রামে যেতে হবে এবং আগে থেকেই তারা যাওয়া শুরুও করে দিয়েছে। এই যে চিরাচারিত নেচার দেশের মানুষ এবং বিএনপির মতো রাজনৈতিক দল শো করতেছে, এইটাতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এইটা একটা জিনিস প্রমাণ করছে যে বিএনপির নেতাকর্মীরা সেই সাবেক আমলের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেনি। যেহেতু মানুষ বিএনপির বাইরের কাউকে ক্ষমতার জন্য ভাববে না, তাই বিএনপির উচিত ছিল যে মানুষ তার সাবেকি চরিত্র শো করতেছে করুক, কিন্তু দল হিসেবে তাদের উচিত ছিল যুগোপযোগী চরিত্রটা প্রকাশ করা। কারণ সামনের নির্বাচনে একটা বড় অঙ্কের ভোটার কিন্তু তরুণ প্রজন্ম থেকে আসবে। এদের সংখ্যা প্রায় 2.5 কোটি পেরিয়ে গেছে। যেখানে মোট ভোটার প্রায় 12 কোটি, সেখানে 2.5 কোটি তরুণ ভোটার কিন্তু বেশ ভালো একটা সংখ্যা, যারা বিভিন্ন সিনেমা, বই কিংবা সিরিজের মাধ্যমে পশ্চিমা রাজনৈতিক কাঠামো দেখে দেখে বড় হয়েছে। এদের মাথায় অবশ্যই সেই বাইনারি আইডিয়া ঘুরবে না, এদের মাথায় অবশ্যই তৃতীয় দলের চিন্তাও কিন্তু আসবে। এদের কিন্তু সেই বিএনপির সাবেকি বা পুরনো চরিত্র পছন্দ নাও হতে পারে এবং এই ভোটারেরা তাদের পরিবারের ভোটকেও মোটিভেট করবে। মানে 2.5 কোটি ভোটার যদি আরও প্রায় 2.5 থেকে 3 কোটি ভোটারকে মোটিভেট করতে পারে তবে খেলা কিন্তু ঘুরেও যেতে পারে। আর এই তরুণ ভোটারদের পালস বুঝতে ব্যর্থ হচ্ছে বিএনপির সিনিয়র নেতারা। তাদের কেউ কেউ হয়তো এমনটাও ভাবছেন যে একবার ক্ষমতায় গেলে পরের কয়েক বছর টিকে থাকার ব্যবস্থা আমরা সরকারে বসেই করে ফেলবো। দেখেন, ফেসবুকের আলোচনা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে সবাই হয়তো বিএনপিকেই সমর্থন দিচ্ছে, কিন্তু ফেসবুকে মতামত প্রকাশের এই সংখ্যাটা খুবই কম। যাদের ভোটে ঘটনা পাল্টে যাবে তারা হয়তো ফেসবুকে কোনো কথাই বলছে না। তো দেখেন, বিএনপির নেতাদের আসলে কোন কোন কাজের জন্য মনে হচ্ছে যে তারা তরুণদের পাস বুঝতে ব্যর্থ হচ্ছে, এই ব্যাপারটা একটু জানা লাগবে। প্রথমত, বিএনপি জুলাই বিপ্লবের পরে দেশে জাতীয় সরকার গঠনের ব্যাপারে সমর্থন দেয়নি, রাষ্ট্রপতিকে সরিয়ে বিপ্লবী সরকার গঠনের ব্যাপারেও মত দেয়নি। এই দুইটা না হয় হালকার উপরেই ছিল, কিন্তু সংবিধান সহ কিছু কোর বিষয়ে সংস্কারের ব্যাপারেও বিএনপির দিক থেকে অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বিএনপির কোনো কোনো বুদ্ধিজীবী বলছেন যে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে তারপর সংস্কারে হাত দেবে, যেটা জনমতের ভিত্তিতে সংস্কার হবে। কিন্তু তারা এইটা বুঝতে পারছে না যে যেসব জনগণ সংস্কার সম্পর্কে আইডিয়া রাখে তারা বিএনপির উপর সেই বিশ্বাসটা রাখতে পারছে না যে তারা আসলেই ক্ষমতায় গিয়ে পূর্ণ সংস্কার করবে। এবং এই সন্দেহ করা পাবলিকের মধ্যে আছে দেশের তরুণ সমাজের একটা বড় অংশ। কিন্তু ক্ষমতার জন্য বিএনপি প্রাধান্য দিচ্ছে মূলত ওই সাবেকি বা পুরনো চিন্তার সাধারণ মানুষদের, যারা শুধু এইটা জানে যে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি আসবে। হ্যাঁ, তাদেরকে প্রাধান্য দিয়ে হয়তো ক্ষমতা পাওয়া যাবে, কিন্তু লং টার্মের কথা ভেবে শুধু এদেরকে যদি প্রাধান্য দেন তাহলে কিন্তু হবে না। বরং এই জায়গায় বিএনপির একটা স্মার্ট মুভ হতে পারত যদি তারা জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর যৌক্তিক নানান সংস্কারের জন্য নিজেরাই চাপ সৃষ্টি করত। বৃহৎ দল হিসেবে রাষ্ট্রের কোন কোন জায়গায় কি কি সংস্কার দরকার সেটা বিএনপি ঠিক করে দিত এবং তারা সময়ও বেঁধে দিত। এতে কি হইতো, আপামর জনগণের একটা ব্যাপক সাপোর্ট তারা পাইতো। তরুণ সমাজ সহ দেশের সাধারণ মানুষজন ভাবতো হ্যাঁ, বিএনপি দেশের প্রকৃত সংস্কার চায়, তখন বিএনপির উপর মানুষের বিশ্বাসটা বেড়ে যেত। যদি কখনো এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল পথে আগায় তবে জনগণের এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে বিএনপি এই সরকারের বিপক্ষেও কিন্তু মাঠে নামতে পারত। কিন্তু এইটা না করে বিএনপির নেতারা বারবার নির্বাচনের দিকে ইঙ্গিত করছেন। যেই ছাত্রদের নেতৃত্বে এত বড় আন্দোলন হলো তাদেরকে বলছেন
বাবার আগেই বড় হতে যেও না। সত্যি কথা হচ্ছে এই কাজগুলো বিএনপির জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। আপাত দৃষ্টিতে গ্রামগঞ্জের সকল মানুষ বিএনপি প্রোগ্রামে যাচ্ছে মানে এই না যে তাদের জনপ্রিয়তা ঠিকঠাক আছে। দেখেন, মানুষ কিন্তু প্রোগ্রামে টাকার জন্যও যায়, মজা করতেও যায়, খাওয়ার জন্যও যায়। তাই প্রোগ্রামের মানুষ দিয়ে সবসময় জনপ্রিয়তা মাপা যায় না, ভোট মাপা যায় না। 2008 সালের নির্বাচনে কিন্তু বিএনপির মিছিলেও মানুষ কম হয় নাই, কিন্তু ভোটের বেলায় হয়েছিল ভরাডুবি। যদি সুষ্ঠু ভোট হয় তবে এইবারের ভোটে গ্রামের মধ্যবয়সী চাচার ভোট প্রভাবিত হবে ওই পরিবারের ভার্সিটিতে পড়া ছেলেটার কথায়। কারণ চাচা আপাতত এইটুকু জানে যে শেখ হাসিনার পতনে তার ওই ছোট্ট ছেলে ভূমিকা রেখেছে, কিন্তু বিএনপির সিনিয়র নেতারা সেই ভার্সিটি পড়ুয়া ছেলেটার চিন্তা বুঝতে ভুল করছে। তবে এই জায়গায় বিএনপির একজনের বক্তব্য অনেককে আশা দেখাচ্ছে মাঝে মাঝে। তিনি জেনারেল জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। জুলাই বিপ্লবের পরে একমাত্র তারেক রহমানই স্মার্ট এবং যুগোপযোগী বক্তব্য দিয়েছেন, আইডিয়া শেয়ার করেছেন। তিনিই কেবল তরুণদের পাঁচ বোঝার চেষ্টা করেছেন, যেটা আপাতত মনে হচ্ছে। কিন্তু যেহেতু তিনি এখনো দেশে আসেন নাই, তাই তার প্রকৃত মুভটা এখনো বোঝা যাচ্ছে না। তার সকল বক্তব্যকে শুধু ক্ষমতার জন্যই নাকি আসলে তিনি ভালো কিছু চান, সেটাও কিন্তু বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তার সামনে এখন একটা বিশাল চ্যালেঞ্জ যে তিনি আসলে কি করবেন। প্রথমত, সাবেকি চিন্তার গণমানুষের ভোটে তিনি নির্বাচিত হয়ে যাবেন এইটা ধরেই শুধু পড়ে থাকবেন, নাকি তরুণদের পাশ বুঝে দলের বয়স্ক নেতাদের পাশ কাটিয়ে ভিন্ন কিছু করবেন? যদি পরেরটা করেন তবে সেটা দারুণ কিছু হবে। আর যদি শুধু প্রথম অপশনটা নিয়েই বসে থাকেন তাহলে এই ক্ষমতা স্থায়ী হবে না। মানুষকে স্থায়ীভাবে খুশি করতেও পারবেন না, কারণ তরুণ সমাজ সেই পুরাতন চিন্তা এবং আদর্শকে ধরে রাখতে চায় না। এই জায়গায় একটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এই যে দেশের নতুন প্রজন্মের মধ্যে যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এইটা কিন্তু আধুনিক ধারার রাজনৈতিক চর্চা শুরুর আগ পর্যন্ত থামবে না। পরিপূর্ণ সংস্কারের আগে হয়তো বারবার বিপ্লব হতেই থাকবে। তাই যারাই রাজনীতি করতে চাইবে তাদেরকে এইটা মাথায় রেখেই রাজনীতি করতে হবে, নইলে বারবার সিস্টেমের বিপক্ষে গিয়ে বিপ্লব হবে। যেহেতু বড় দল হিসেবে বিএনপি বেশ শক্তভাবে এখন টিকে রয়েছে, তাই বিএনপির সামনে এই সুযোগটা লুফে নেওয়ার একটা চরম সুযোগ এসেছে। এখন দেখা যাক তারেক জিয়া কি করেন। তিনি সেই পরিবর্তনের দিকে হাঁটবেন নাকি শুধু ক্ষমতার জন্য সেই পুরনো ব্যবস্থার দিকেই হাঁটেন?